হ্যালো ফ্রেন্ড, মাই ডিয়ার স্টুডেন্ট, আমি আমার আলিম ম্যাথস ব্লগ চ্যানেল থেকে আমার সমস্ত ছাত্রদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার এই ভিডিও অলরেডি দেখছো। তাদেরকে আমি শত শত প্রণাম এবং সালাম জানাই। আশা করি তোমরা এই ভিডিও থেকে অনেক সমস্যার সমাধান করতে পারবে। আমি অলরেডি যে আজকে তোমাদেরকে যে চ্যাপ্টার যে সমস্ত সমস্যাগুলো দেখাবো আজকে ক্লাস 5 পঞ্চম শ্রেণীর যে অ্যাক্টিভিটি টাস্কগুলো দেওয়া হয়েছে স্কুল থেকে, সেই স্কুলের যে সমস্ত ম্যাথসে অ্যাক্টিভিটি টাস্কগুলো দেওয়া হয়েছে সেগুলো আজকে আমরা তোমাদেরকে খুব সহজে আমি তোমাদেরকে সহজ পদ্ধতিতে ক্যালকুলেশন করে দেখাবো। তো আশা করি বন্ধুরা বা ছাত্ররা তোমরা আমার এই ট্রিক্সগুলো দেখে তোমরা সহজেই ম্যাথগুলোকে সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবে। আর তোমরা আমার এই ভিডিওর দিকে আমার চ্যানেলকে তোমরা ফলো করো। আশা করি তোমাদের ম্যাথসে কোনো সমস্যা বলে তোমাদের কিছু থাকবে না, আশা করি। তো আজকে ক্লাস পঞ্চম শ্রেণী যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1 যে 1-এর যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে সেই কোশ্চেনগুলো তোমাদেরকে প্রত্যেকটাকে আমি আজকে পড়ে সমাধান করব এবং বোঝাবো। তো প্রথম প্রশ্ন, 0, 8, 3, 2, 1 অঙ্কগুলি দিয়ে গঠিত 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? এটা তোমাদের যে শূন্যস্থান পূরণগুলো দিয়েছে সেটা আমরা আজকে করব। তো এই 5টা অঙ্ক দিয়ে সবথেকে বৃহত্তম সংখ্যা যে বানানো যাবে সেটা কি করে বানাতে হবে, তার প্রসেস কি, তোমরা সেটা আগে ওটা জানতে পারলেই তোমরা এই ম্যাথটাকে সহজে সলভ করতে পারবে। তো এই অঙ্কগুলির মধ্যে সবথেকে আমাকে ফলো রাখতে হবে যে কোন অঙ্কটা সবথেকে বড় এবং কোন অঙ্কটা সবথেকে ছোট। আমরা তো ছোট থেকে শিখছি যে মানে ক্লাস 4-এও শিখেছি যে ছোট থেকে বড় হিসাবে কিভাবে অঙ্কগুলোকে সাজাতে গেলে সংখ্যাগুলো সাজিয়ে, তো আমরা তো অনেক সময় সাজিয়েছি। তো এই 5 বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা যখন আমরা তৈরি করব কোনো অঙ্ক দিয়ে, অঙ্ক বলতে গেলে যে 0, 8, 3, 2 এগুলোকে এক একটা অঙ্ক বলা হয়। ওকে, তো এই অঙ্কগুলিকে দিয়ে যখন তুমি বৃহত্তম সংখ্যা বানাবে, সে 5 অঙ্কের হোক, 6 অঙ্কের হোক, 7 অঙ্কের হোক, তোমরা সহজেই বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা তোমরা সহজেই বানাতে পারবে। তো আমাদের প্রসেস কি, যখন তুমি বৃহত্তম সংখ্যা বানাবে তখন তোমাকে মাথায় রাখতে হবে যে এর মধ্যে সবচেয়ে বড় অঙ্কটা কত। তার মানে 8, তারপরে কে ছোট হচ্ছে 3, তার থেকে ছোট 2, তারপরে 1, তারপর 0। তো এই অঙ্কগুলোকে যদি তুমি বড় থেকে ছোট হিসাবে সাজিয়ে দেওয়া হয়, তাহলে তুমি যেটি সাজানোর পরে বসিয়ে দেওয়া হলে যেটা পাবে সেটাই তুমি বৃহত্তম সংখ্যা বলতে পারবে। তার মানে আমাদের যে উত্তরটা হবে এই প্রশ্নটা সেটা হচ্ছে 8, 3, 2, 1, 0। 8, 3, 2, 1, 0। কারণ সবথেকে বড় অঙ্কটি হলো 8, তার থেকে ছোট 3, তার থেকে 2, তারপরে 1, তারপর 0। তাহলে আশা করি এটা আমাদের উত্তর হয়ে গেল যে সবথেকে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হচ্ছে এই অঙ্কগুলি দিয়ে, সেটা হচ্ছে 8, 3, 2, 1, 0। এবং দ্বিতীয় অঙ্ক 3, 2, 1, 4, 0 সংখ্যাটি 2 এর স্থানীয় মান কত বা স্থানীয় মান কত সেটা লিখব। তো 2 এর স্থানীয় মান যখন বলবে বা 2 এর স্থানীয় মান, 3 এর স্থানীয় মান, তো 2 অঙ্কটা লিখবো। লেখার পরে 2 এর পরে যতগুলো অঙ্ক আছে, তার মানে 2 এর পরে 1, 4, 0, তার মানে আমাদের 3টে অঙ্ক আছে, 1, 4 আর 0। তার জন্য 2 এর পাশে আমাদেরকে 3টে 0 বসাতে হবে। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 2000। আচ্ছা, নাম্বার 3, 2 ও 2টি পরস্পর মৌলিক সংখ্যার একটি 7 এবং অপরটি কত? তা আমরা সকলে জানি মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা বলে সেইগুলোকে যেগুলোকে সেই সংখ্যা এবং 1 দিয়ে ভাগ করা যায়, তাকে মৌলিক সংখ্যা বলা হয়। ওকে, তো পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে একটা মৌলিক সংখ্যা যদি 7 হয় তাহলে তার পরের মৌলিক সংখ্যাটা আমাকে ভাবতে হবে। তাহলে 7-এর পরে 8 হয়, 8 মৌলিক সংখ্যা না, কারণ 8কে 4 দিয়ে 2 দিয়ে ভাগ হয়ে যায়। আর আমি তোমাদেরকে প্রথমেই বলেছি মৌলিক সংখ্যা কাকে বলে, যেগুলোকে সেই সংখ্যা এবং 1 দিয়ে ভাগ করা যায় সেইগুলোকে মৌলিক সংখ্যা বলা হয়। তাহলে 7-এর পরের মৌলিক সংখ্যা আসবে আমার 9 তো হবে না, 10 হবে না, 10কে 2 আর 5 দিয়ে ভাগ হচ্ছে, তাহলে 11 হবে। 11 হলো এখানে আমাদের 7-এর পরের মৌলিক সংখ্যা।
তাহলে ওপরটি কত হবে 11। 4 নাম্বার 4, দুইটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত 1। আমরা এটা সকলেই জানি যে দুটো মৌলিক সংখ্যাকে তুমি যে কোনো নিতে পারো, 7, 11, 3, 5 এগুলো পরস্পর মৌলিক সংখ্যা। তো এই মৌলিক সংখ্যাকে যদি আমরা গসাগু বের করি তাহলে সহজেই আমরা পেয়ে যাব গসাগু 1 হবে। ঠিক আছে, তো আমাদের 4 নাম্বার উত্তর হবে 1। তো নাম্বার 5টা সহজে আমরা জানি, এটা গুণ করতে হবে। 5, 2, 1 সঙ্গে 1, 4, 4 গুণ করতে হবে, সেটা আমি স্ক্রিনের মধ্যে তোমাদেরকে অলরেডি করে দিয়েছি। ঠিক আছে, এটা তোমরা দেখে সহজেই তোমরা অ্যান্সারগুলো লিখতে পারবে। নাম্বার 6, দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার মাসিক খরচ যদি 12,270 টাকা হয় তাহলে তার মাসিক আয় কত? তাহলে প্রথম আমাদেরকে এই অঙ্কটা করতে গেলে আমাদেরকে কি করতে হবে, কিভাবে করলে ম্যাথটা আমরা সহজে সলভ করতে পারবো সেটা আমাদেরকে জানতে হবে। আচ্ছা, আমাদের এখানে বলা আছে 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তাহলে যে এখানে 6 মাসের টোটাল আয় কত সেটা আমি তো জানা নেই, তাহলে মাসিক আয় বের করতে গেলে আমাকে টোটাল 6 মাসের আয় জানতে হবে। 6 মাসের আয় যখনই আমি বের করবো তখন 7 মাসের খরচ কত হচ্ছে সেটা পেয়ে যাবো, কারণ অলরেডি আমাকে বলেছে যে 6 মাসের আয় যা হবে 7 মাসের সংসার খরচ সেই একই হবে। তাহলে 1 মাসের সংসার খরচ বলা আছে, তাহলে সেখানে আমরা কি করব, 6 মাসের এই 7 মাসের সংসার খরচ কত হবে সেটা আমরা বের করব। ঠিক আছে, তো এখানে 7 মাসের সংসার খরচ কত সেটা আমরা পেয়ে যাব। তাহলে প্রথম আমাদেরকে কি করতে হবে, এই যে মাসিক খরচ কত 12,270 টাকা। এই 12,270 টাকাকে আমাদেরকে 7 দিয়ে গুণ করব। 7 দিয়ে গুণ করার পরে আমরা যেটা পাবো সেটাকে 6 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, তাহলে 6 দিয়ে ভাগ করলে তোমরা সহজেই পেয়ে যাবে যে তোমাদের মাসিক আয় কত হবে সেটা আমরা সহজেই পেয়ে যাব। 1 মাসের যে আয় সেটা বের করতে, তাহলে প্রথমে বোঝা গেল যে 7 মাসের সংসার খরচ কত হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমাদেরকে প্রথমত 12,270কে 7 দিয়ে গুণ করব। গুণ করলে আমি 7 মাসের মোট খরচ পেয়ে যাব। আর মোট খরচ যখনই পাবো সঙ্গে সঙ্গে তাকে 6 দিয়ে ভাগ করলে আমরা প্রত্যেক মাসে কত টাকা হয় দেবব্রত বাবুর সেটা আমরা সহজেই পেয়ে যাব। নাম্বার অ্যাক্টিভিটি 2 এর নাম্বার 1 কোশ্চেন। নাম্বার 1 কোশ্চেনে দেখো 420 মিনিটে কত ঘন্টা হয়। তাহলে আমরা তো সকলেই জানি যে 1 ঘন্টা সমান 60 মিনিট। বলে স্যার আমরা এখানে 60 দিয়ে ভাগ করব কেন, যদি আমরা 30 দিয়ে ভাগ করি? হ্যাঁ, এটা একটা প্রশ্ন। কারণ হচ্ছে যখন মিনিট 60-এর বেশি থাকবে, কোনো ভ্যালু যদি কোনো মান যদি 60-এর বেশি থাকে আর সেটা যে মিনিটে থাকে সঙ্গে সঙ্গে আমাদেরকে সেটাকে 60 দিয়ে ভাগ করতে হয়। কারণ যে 60-এর বেশি মিনিটে আমরা লিখি না, সেটা কেন? কারণ 60-এর থেকে বেশি হয়ে গেলে সেটা ঘন্টা হয়ে যায়। তার মানে আমরা 60 দিয়ে ভাগ করব। 60 দিয়ে ভাগ করলে সহজে আমরা মানটা পেয়ে যাব। তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? 420কে 7 দিয়ে ভাগ করব। তাহলে 7 দিয়ে ভাগ করলে আমরা সহজেই এটা পেয়ে যাব যে কত হয়। 420কে 60 দিয়ে কত ভাগ করলে কত হবে সেটা উত্তর হবে আমাদের 7 ঘন্টা। ঠিক আছে, তো এর উত্তর বা যে খাতায় মানে তোমাদের দরকার আছে সেটা আমার অলরেডি তোমরা এইখানেই পেয়ে যাবে। লাস্টের দিকে দেখবে অ্যান্সারগুলো সব দেওয়া আছে। ওকে, নাম্বার 2 শূন্যস্থান পূরণ করো। দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত হবে? দেখো, লসাগু আমরা যখন বের করি তখন আমাদের একটা কিছু রুলস থাকে বা নিয়ম থাকে। লসাগু হলে আমরা কি করি, যখন দেখা যাবে যে দুটো নাম্বারকেই ভাগ করা যাচ্ছে তাহলে তখন তোমাকে লসাগু তখন এই করতে হবে, মানে ভাগ করে দেখতে হবে কত কি হচ্ছে। হ্যাঁ, তো যে তাহলে এখানে পরস্পর মৌলিক সংখ্যা যদি ধরো 3 আর আমি 7 নিই, তাহলে 3 আর 7কে তো কোনো নাম্বার দিয়ে ভাগ হয় না। তাহলে সেক্ষেত্রে আমরা করব 3 আর 7কে গুণ করে দেবো। তাহলে 3 আর 7-এর লসাগু কত হবে? 3 আর 7-এর লসাগু হবে 3 7 21। 3 আর 5-এর লসাগু কত হবে? 3 5 15। তাহলে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সবসময় সংখ্যা দুটির গুণফল। তার মানে কি,
দুটি পরস্পর বলতে গেলে ধরো 3 আর 5, 3 আর 7 আর 11। তো এদের সঙ্গে তুমি 7 আর 11 লসাগু বের করলে 7 আর 11 কোনো নাম্বার দিয়ে ভাগ হয় না, তাহলে যে নাম্বারটা আছে সেই নাম্বার দিয়ে গুণ করে দেবো। কারণ তাহলে আমরা বুঝতে পারলাম যে দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সবসময় সংখ্যা দুটির গুণফলের সমান হয়। নাম্বার দেখো, এরপরে আমরা 3 নম্বরে যাব, যে এটা সহজেই লেখা আছে যে আমরা 56,852 বাই 20,208 এবং 406 এবং 50-এর সঙ্গে যোগ করলে কত হবে। আমরা অপর নিচে লিখে তোমাদেরকে যোগ করে অলরেডি দেখিয়ে দিয়েছি, তোমরা এটা যোগ করে দেখে যোগটাও দেখে নিতে পারো। আচ্ছা, নাম্বার খ, 3-এর খ, দুটি সংখ্যার গসাগু ও লসাগু, গসাগু 5 ও লসাগু 60 হলে একটি সংখ্যা 15 হলে অন্য সংখ্যাটি কত। তো এখানে আমাদের একটা রুলস আছে, একটা ফর্মুলা আছে, যে ফর্মুলাটা আমাদেরকে জানতে হবে, তবে তুমি এই অঙ্কটা করতে পারবে। ফর্মুলাটা হলো যে একটা সংখ্যা যদি বলা থাকে বা লসাগু যে গসাগুর যে গুণফল, ফর্মুলাটা হলো আমাদেরকে যে দুটি সংখ্যার গুণফল সমান লসাগু ইন্টু গসাগু। তাহলে লসাগু এবং গসাগু দুটোরই মান যদি দেওয়া থাকে এবং সংখ্যা দুটোর মধ্যে যে কোনো একটা যদি মান বলা থাকে, তাহলে কি করতে হবে, লসাগু ইন্টু গসাগু বাই প্রথম সংখ্যা। তাহলে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করে দিতে পারবো যে অন্য সংখ্যাটি সমান কত হবে, লসাগু ইন্টু গসাগু বাই প্রথম সংখ্যা। তাহলে লসাগু কত 5 আর গসাগু কত 60, কত দিয়ে ভাগ করবো 15 দিয়ে, কারণ ফর্মুলা কি, লসাগু ইন্টু গসাগু বাই প্রথম সংখ্যা। যদি বলে স্যার লসাগু ইন্টু গসাগু যদি না করি, গসাগু ইন্টু লসাগু, কোনো প্রবলেম, কারণ মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে তুমি যে কোনো আগে একটা লিখলে কোনো তোমার কাটবে না, ঠিক আছে। যোগ এবং গুণফলের ক্ষেত্রে তুমি ইন্টারচেঞ্জ করতেই পারো, ওতে তোমার কোনো সমস্যা হবে না এবং কাটতেও পারবে না। তাহলে আমাদের 5 ইন্টু 60 বাই 15, 15কে 60 দিয়ে ভাগ করলে 4, তাহলে ওপরে 4 আর 5 গুণ করলে 20, তাহলে সংখ্যাটি কত 20, উত্তর হয়ে গেল। নাম্বার 4, 75 লিটার কেরোসিন তেল ও 25 লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে তো ভর্তি করে রাখা হবে যাতে দুই প্রকার তেল মিশে না যায়। কমপক্ষে কতগুলি টিনে তা রাখা যাবে। তাহলে আমাদেরকে ছাত্রদেরকে আমি বলবো যে এই ধরনের কোশ্চেন যখন থাকবে তোমরা সহজেই বুঝে নেবে যে সমান মাপের যে কথাটা এখানে আসছে যাতে মিশে না যায়, তাহলে জানতে হবে সেই অঙ্ক দুটা, সেই নাম্বার দুটাকে আমাদেরকে গসাগু করতে হবে। গসাগু করে যেটা পাবে সেটাই তোমাদের উত্তর। তাহলে 25 আর 75কে গসাগু করলে তুমি 25 পাবে। তাহলে এখানে কমপক্ষে কতগুলি টিনে রাখা যাবে, তাহলে এখানে রাখতে হবে 25টি টিনে তা রাখা যাবে। এবং প্রতি টিনে কত রাখা যাবে সেটা আমি উত্তর তোমাদের অলরেডি করে দিয়েছি। এটা 4 লিটার করে ধরবে, কারণ 25 আর 75, তাহলে এখানে 25 আর এখানে 75, 25 আর 75কে দেখো আমাদের এই অঙ্কটা অলরেডি লাস্টে আমাদের করে দিয়েছি, তাহলে তোমরা সহজে এখানে বুঝতে পারবে, কারণ খাতায় করে দেওয়া হয়েছে, সেটা সহজেই তোমরা বুঝে নিতে পারবে। নাম্বার মডেল অ্যাক্টিভিটি টাস্ক 3 বিষয় ভগ্নাংশ। তো ভগ্নাংশ বলতে গেলে আমরা সকলেই জানি ভগ্নাংশ মানে যেখানে লব আর হরের গল্প থাকবে, লব থাকবে ওপরে, হর থাকবে নিচে। তো লব আর হর ছাড়া ভগ্নাংশ তৈরি করা যায় না, ঠিক আছে। তো এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে দেখো, অনুষ্কা তার খাতার পাশে চিত্রটি অঙ্কন করেছে এবং চিত্রে কত অংশ চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত করা নেই, তো চিহ্নিত করা নেই মানে আমাকে ছবিটার দিকে তাকিয়ে দেখতে হবে। তো যে আমাদেরকে এখানে ভগ্নাংশটা কত আছে কি করে বের করব ছবি থেকে। তো এখানে চিত্রে দেখো দেওয়া আছে 3টে ত্রিভুজ আছে, ত্রিভুজ কালার, 3টে ত্রিভুজ কালার, এই একটা এই একটা এই একটা। তাহলে এখানে নেই বলেছে কটা ত্রিভুজ, কত অংশে চিহ্নিত নেই। তাহলে 1, 2, 3, 4, 5, 6টা, তাহলে নেই কটা 6। আর টোটাল কতগুলো ত্রিভুজ আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। তাহলে এখানে হয়ে যাবে 6/9। 6/9 আমি লিখেছি দেখো এখানে। তাহলে এখানে তোমাকে উত্তর লিখতে হবে যে কত অংশে চিহ্নিত করা নেই। তাহলে লিখতে হবে 6/9। তাহলে 6 দিয়ে 3 কাটছে, 3 দিয়ে কাটাকাটি করছে, 3 2 6, 3 3 9, 3 3 9। তাহলে এখানে ওপরে 2 হচ্ছে আর নিচে 3 হচ্ছে, তাহলে 2/3 অংশ চিহ্নিত করা নেই। 2/5কে এমন একটি ভগ্নাংশে পরিণত করো যার হর হচ্ছে 6।
তাহলে 2/5 লিখবো। তাহলে আমাকে হর বলেছে 6 60 হবে। তাহলে 5-এর সঙ্গে কত গুণ করতে হবে আমাকে? 5-এর সঙ্গে 12 গুণ করতে হবে। তাহলে 5 12 60। তাহলে হরে 60 পেয়ে যাচ্ছি। তাহলে যখন নিচে 12 দিয়ে গুণ করবে তাহলে ওপরটাও 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 12 24। তাহলে 24/60। তাহলে ভগ্নাংশটা হয়ে গেল 24/60। আচ্ছা, এখানে নেক্সট কোশ্চেন দিয়েছে, দেখো যে 1-এর 2, 2-এর 6, 2-এর 3-এর মধ্যে বৃহত্তম ভগ্নাংশ কোনটি? তাই এখানে আমাকে সমতুল্য ভগ্নাংশ তৈরি করতে হবে। তাহলে 1-এর 2, তাহলে প্রথম কাজ হচ্ছে কি যে এখানে যে 1-এর 2-এর 2, 2-এর 3-এ 2-এর 6 6 আর 2-এর 3-এ 3, এই নিচের তিনটেকে লসাগু করতে হবে। তাই লসাগু তিনটে হবে কত? 6। 6 লসাগু হবে। তাহলে আমাদেরকে এমন কাজ করতে হবে, এই ভগ্নাংশগুলো থেকে এমন করতে হবে যাতে আর কি প্রত্যেকটা থেকে ভগ্নাংশ 6 রাখতে পারি। তাহলে 2 থেকে আমাকে 6 করতে গেলে কত? 2-এর সঙ্গে 3 গুণ। তাহলে নিচে 3 গুণ করলে ওপর দিয়েও 3 গুণ। তাহলে 2-3-এ 3, 2-3-এ 6। তাহলে 3-এর 6 হয়ে গেল। আচ্ছা, এরপরে ভগ্নাংশ করো 2-এর 6, 2-এর 6-কে, এ তো 6 অলরেডি বা আমাদের আছে। সমতুল্য ভগ্নাংশ মানে সবগুলো হর সমান করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে 2/6, তাহলে এখানে আমরা 1 দিয়ে গুণ করে দিলাম, যেটা আছে সেটাই হয়ে গেল। নেক্সট হচ্ছে কি ভগ্নাংশ 2-এর 3। তো এই 2-এর 3-কে তাহলে 3 আছে হরে, তাহলে হর থেকে আমরা 6 করতে গেলে 2 দ্বিগুণ করে দেবো। তাহলে ওপর নিচে 2 দ্বিগুণ করে দিলাম, 4-এর 6 হয়ে গেল। তাহলে 4-এর 6, 2-এর 6, 3-এর 6। তাহলে বড়কে সব থেকে হচ্ছে বৃহত্তম ভগ্নাংশ বলেছে। তাহলে এখানে সবথেকে বড় হচ্ছে লবকে আছে 4, এর 2, এর 2, এর 3। এর মধ্যে সবথেকে বড় হলো যে 4। এখানের মধ্যে সবথেকে বড় হলো কে? 4। তাহলে এখানে আমাদের সবথেকে বড় ভগ্নাংশটি হচ্ছে কে? বৃহত্তম ভগ্নাংশটি 4/6, কাটাকাটি করলে 2-এর 3। ঠিক আছে, তাহলে আমাদের উত্তরটা হয়ে গেল। এবার এটা দেখো কাটাকাটি করেছি আমরা, যে এটা লঘিষ্ঠ আকারে পরিণত করে। লঘিষ্ঠ মানে ছোট আকারে। তাহলে 120-কে 60 দিয়ে প্রথমে 2 দিয়ে কাটাকাটি করছে ওপর নিচে। তাহলে ওপর নিচে 2 দিয়ে কেটেছে বলে স্যার 2 দিয়ে যাবে কেন? কারণ 2 যদি লাস্টে 0 থাকে আর লাস্টে 2 থাকে তাহলে জানবে যে এটা 2 দিয়ে যাওয়ার চান্স আছে। তা 2 দিয়ে গিয়েছে। তাহলে 2 60 120, 2-কে দিয়ে ভাগ করলে নিচেরটাকে 636। তারপর আবার 2 দিয়ে কাটাকাটি করেছি, 30 হয়েছে ওপরটা, নিচেরটা হয়েছে তোমার 318। আবার 2 দিয়ে কেটেছি, এই একে 3 দিয়ে কেটেছি, তাহলে 3 × 30, 318। একে 3 দিয়ে কাটলে হবে 3 × 30, আবার 100। আচ্ছা, কোশ্চেন নাম্বার 5, যোগ করো 2-এর 3, 2/3 প্লাস 1/18 প্লাস 1/9। দেখো এই 3টি ভগ্নাংশকে যে যোগফল আমাদেরকে করতে হবে। তো প্রত্যেকটি ভগ্নাংশের নিচে যে হরগুলো দেওয়া আছে তাদের প্রথমত আমাদেরকে লসাগু করতে হবে। তো 3, 6, 18, 9, 3টে লসাগু কত হবে? 18। এটা তোমরা সাইডে করতে পারো, করে দেখে নিতে পারো। তো এই 18 লসাগু করার পর যেটা পাবে সেটাকে নিচে দিয়েছি, তারপর একটা দাগ দিয়েছি। ঠিক আছে, ডিভাইডেড লাইন। তো 18কে ভাগ করার পরে এই লসাগু করার পর ওটা লিখবো, এবং লেখার পরে যে প্রত্যেকটা ভগ্নাংশের যে হরগুলো আছে সেই হরগুলোর নিচেরগুলো দিয়ে ভাগ করবো, লসাগুকে হর দিয়ে ভাগ করবো। তাহলে 18কে 3 দিয়ে ভাগ করলে কোথায়? 3, 6, 18। তাহলে 6 ওই 6 দিয়ে যেটা ভাগ করে পাচ্ছি 18কে 3 দিয়ে, সেটা ওপরের সঙ্গে গুণ হবে। তাহলে 3, 6, 18। তাহলে 2-এর সঙ্গে ওই 6-এর গুণ, প্লাস আবার 18কে 18 দিয়ে ভাগ করলে 1। তাহলে ওপরের 1-এর সঙ্গে এই ভাগেরটা ভাগফাটা গুণ করে দেবো না, 1 × 1, প্লাস আবার 18কে 9 দিয়ে ভাগ করলে 9 × 2 = 18। তাহলে ওপর 18কে 9 দিয়ে ভাগ করলে 2 পাচ্ছি। তাহলে 2-এর সঙ্গে 1-এর গুণ করে দেবো, তাহলে 1 × 2। আচ্ছা, গুণ করে দাও, 2, 6, 12 প্লাস 1 × 1 প্লাস 2 × 2, আর নিচে 18 পেয়ে গেছি। তাহলে যোগ করে দাও, 12 আর 1 13 আর 2 15, 15/18। 15-কে কাটাকাটি করে দিয়েছি, 3 দিয়ে কেটেছি, 3, 5, 15, 3, 6, 18। তাহলে 5/6 উত্তর হয়ে গেল। ঠিকই এইভাবে ওটাকেও করবো আমরা, যে সলভ করো বলেছে নাম্বার টাস্ক 2-তে। যে নাম্বার 1 একটা দেখো 7, 14, 28 দিয়েছে। তো 7, 14, 28কে লসাগু করলে আমরা লসাগু পাবো 28 পাবো। ঠিক আছে, তো একটা ট্রিক্স বলে দিই, যদি কেউ মনে রাখতে পারো খুব ভালো কথা, যে এই 3টে নাম্বারের মধ্যে যেটা বড় আছে সেটাকে দেখবো, এবং ছোট নাম্বার দিয়ে ওই বড় নাম্বারকে ভাগ হচ্ছে কিনা দেখবো। দেখো 28কে 14 দিয়েও ভাগ হবে, 7 দিয়েও ভাগ হবে। তার মানে এখানে লসাগু করার দরকার নেই, তুমি নিজে নিজেই বলতে পারবে যে সবচেয়ে বড় যেটা সেটাই লসাগু। তারপরে 28, ঠিক আছে, 28কে 14 দিয়ে ভাগ করলে 14 × 28, 28কে 7 দিয়ে ভাগ করলে 4। তাহলে এখানে লসাগু হয়ে গেলে 28। 28কে 7 দিয়ে ভাগ করবো, কারণ আমরা প্রথমেই জানি যে যখন ভগ্নাংশের যোগ বা বিয়োগ করি তখন এই ভগ্নাংশকে তার হর দিয়ে ভাগ করতে হয়, এই লসাগুকে হর দিয়ে ভাগ করতে হয়। তাহলে 28কে 7 দিয়ে ভাগ করবো, 7, 4, 28। তাহলে 28কে 7 দিয়ে ভাগ করে 4 হচ্ছে, ওই 4-এর সঙ্গে 7-এর উপরে 2 আছে, ওই 2-এর সঙ্গে গুণ করে দেবে। তাহলে 2, 4, 8 প্লাস আছে, প্লাস দেবে। আচ্ছা, 28কে 2, 14 দিয়ে ভাগ করলে কোথায়? 14 × 2 = 28, 2 হচ্ছে। তাহলে 2-এর সঙ্গে 3-এর গুণ করো, 2, 3, 6।
আবার মাইনাস আছে, মাইনাস দাও। 28কে 28 দিয়ে ভাগ করলে 1 হয়, 1-এর সঙ্গে 3 গুণ করলে 3 একে 3। তাহলে দেখো আমাদের যে বদমাস রুলস আছে, তাহলে প্রথমে যোগের কাজ হয়, তারপরে বিয়োগের কাজ হয়, ঠিক আছে। তো প্রথমে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। তো এখানে কি হবে, 8 আর 6 14, 14 থেকে কি করতে হবে, যে 14 থেকে আমাদেরকে 3 বিয়োগ করব। তাহলে 14 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 14 থেকে 3 বিয়োগ করলে হবে, 14 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে আমাদের 11। তাহলে 11/28 উত্তর হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো, যে যেটা দেওয়া আছে নাম্বার 2, যে পাশের চিত্রে ফাঁকা স্থানে কোন ভগ্নাংশ বসলে প্রতিটি সরেখাংশ বরাবর 3টি ভগ্নাংশে যোগফল সমান হবে। তাহলে চিত্রটা দেখো, এখানে সবারই দেখো হরের 13 13 13 আছে, আর এখানে উপরে 1 1 6 1 4। তাহলে আমাদের কি করতে, সবগুলো দেখো সব আর যোগ করতে বলেছে। যখন আমাদের হর একই থাকবে তখন আর তোমাকে অত কষ্ট করার দরকার নেই, শুধু ওপরগুলো যোগ করে দিয়ে 13 বসে দিলে হয়ে যাবে। তাহলে 1 আর 6 7, 7 আর 4 11, আর নিচে আছে 13, তাহলে 11/13 এদিকে হয়ে গেল। এদিকেও দেখো, এদিকে কত আছে 5, তারপর 2, তারপর 4, তাহলে যোগ করো 5 আর 2 7, 7 আর 4 11, তাহলে 11/13। তাহলে এদিকে কত হচ্ছে, এখানে 5 আছে আর এখানে 1 আছে, তাহলে 6 হচ্ছে। তাহলে 11 হতে গেলে কত দরকার, 5 দরকার, আর সববারই ভগ্নাংশে তো 13 থাকবেই নিচে। তাহলে হচ্ছে 5 1 6, 6 আর 5 11 হয়ে গেল। তাহলে এইটা হয়ে যাবে 5 এর 13, উত্তর হয়ে গেল। আচ্ছা নেক্সট দেখো, যে 3 নম্বর, বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 8-এর 9 অংশ ছাত্র যোগদান করলে কত অংশ খেলায় যোগদান করেনি। তো এই ধরনের কোশ্চেন যখন থাকবে, আমরা সকলকে, আমার ছাত্রদেরকে আমি বলবো যে তোমরা প্রথমতই যে এখানে তোমার কত অংশ ক্রীড়া প্রতিযোগিতায় যে টোটাল যে ছাত্র অংশ গ্রহণ করেছে তার তো কোনো সংখ্যা বলা নেই। তাহলে এই যখন এরকম ভগ্নাংশ টাইপের যখন থাকবে, তখন তুমি ধরে নেবে যে মনে করি মোট ক্রীড়া প্রতিযোগিতায় মোট ছাত্র অংশগ্রহণ করেছে 1 অংশ, ঠিক আছে। তাহলে টোটাল ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্র অংশ করেছে কত, 1 অংশ, আর তার মধ্যে 8-এর 9 অংশ যোগদান করেছে। তাহলে কত অংশ যোগদান করেনি, তাহলে আমরা এটা বিয়োগ করে দেবো, 1 - 8/9। 1-এর নিচে কিছু না, মানে 1 আছে, তাহলে 9কে 1 আর 9 দিয়ে লসও করলে 9ই হবে। তাহলে 9কে 1 দিয়ে ভাগ করলে, 9কে 1 দিয়ে ভাগ করলে যেটা 1, তাহলে 9কে 9 হয়ে গেল। মাইনাস এরকম 9কে 9 দিয়ে ভাগ করো, 9কে 9 দিয়ে ভাগ করলে কত হয়, 1 হচ্ছে। 1-এর সঙ্গে 8-এর গুণ করো, 8 একে 8, তাহলে 8 - 9 - 8/9, তার মানে 1-এর 9 অংশ। তাহলে যোগদান করেনি কত, 1-এর 9 অংশ খেলায় যোগদান করেনি। 1-এর 9 অংশ ছাত্র, এখানে ছাত্র লিখবে, 1-এর 9 অংশ ছাত্র খেলায় যোগদান করেনি। রথিন বাবু কিছু টাকা নিয়ে বাজারে গেলেন, তিনি 5-এর 12 অংশ টাকা ফল এবং এত অংশ সবজি কিনলেন। তাহলে কত টাকা তার কাছে আর পড়ে রইল। তাহলে আবার এখানেও সেই তাই লিখবো, যে মনে করি রথিন বাবুর মোট টাকা সমান 1 অংশ। প্রথমেই লিখবে রথিন বাবু টাকা, মনে করি রথিন বাবু এক্স, মনে করি মোট টাকা সমান 1 অংশ, বা রথিন বাবু বাজারে নিয়ে গেলেন, মোট টাকা নিয়ে গেলেন 1 অংশ, এটাও লিখতে পারো। লেখার পরে লিখব গাণিতিক সমস্ত